বাংলা দ্বিতীয় পত্রে অনেক নিয়ম কানুন। এত নিয়ম কানুন কিভাবে মনে রাখবো? তোমাদের অনেকের কাছ থেকে এ ধরনের প্রশ্ন পাই, সেজন্য আজকে চলে আসলাম এরকম একটা ভিডিও বানাতে। আসো শুরুতেই স্টার্ট করে দিই, কিভাবে এত নিয়ম কানুন তোমরা মনে রাখবা সেটা বলে ফেলি। আসো, প্রথম কথা হচ্ছে সব নিয়ম তুমি একবারে শিখতে যেও না। এই সাজেশনটা কেন দিচ্ছি? তুমি যখন ধরো শিখতে যাচ্ছ বাংলা উচ্চারণের নিয়ম, তুমি যদি ভাই আজকে ভাবো যে তুমি আজকে হচ্ছে বাংলা উচ্চারণের অধ্বনি উচ্চারণ করা সবগুলো নিয়ম তুমি শিখে ফেলবা, এখানেই তুমি মেইন ধরাটা খাইছো। তুমি যেদিন ভাবতেছো যে তুমি আজকে অধ্বনি উচ্চারণের সবগুলো নিয়ম শিখে ফেলবা, তুমি ওখানেই ভুলটা করতেছো। একদিনে এতগুলো নিয়ম শেখা যাবে না। তুমি যদি দেখো যে অধ্বনি উচ্চারণের 10টা নিয়ম আছে, তুমি প্রথম দিনে 4টা নিয়ম শিখবা, পরের দিনে 3টা নিয়ম শিখবা, আর কয়টা নিয়ম বাকি থাকে, আর 3টা নিয়ম বাকি থাকে, এরকম ভাবে শিখবা। 3 দিন ধরে তুমি নিয়ম শিখবা, এরকম ভাবে ভাগ করে নিয়ে নিয়ে শিখবা। একদিনে বেশি জিনিস একবারে খাইতে যেও না, হজম হবে না। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে এই যে উইক ভাগ করে নিয়ে প্ল্যান করো। এখন মনে করো একদিনে সব নিয়ম, তো এটা আমি একটা জিনিসের কথা বললাম, তুমি হয়তো ভাবতেছো যে আজকে আমি ভাবলাম যে আমি উচ্চারণ শিখবো, কালকে আমি বানান শিখবো, পরশুদিন আমি বাক্য শিখবো, তারপরের দিন আমি সমাজ শিখবো, এরকম যদি ভাবো তুমি বোকার স্বর্গে বাস করতেছো ভাইয়া। এরকম ভাবে শেখা যায় না ব্যাকরণ। ব্যাকরণ শিখতে হলে একটা লম্বা প্ল্যান নিতে হয়, একটা উইক প্ল্যান করতে হয়। তুমি প্রথম সপ্তাহে ধরো শিখছো উচ্চারণ, পরের সপ্তাহে তুমি শিখবা বানান, এরকম ভাবে। তারপরে সপ্তাহে শিখছো বানান। এখন এই যে বানান যে তুমি শিখছো, এই বানান শেখার উইকের একদম লাস্ট যেই দিন, এই দিন তুমি এসে আবার উচ্চারণ প্র্যাকটিস করবা। আবার তার পরের উইকে মনে করো তুমি আবার শিখছো হচ্ছে কি, সমাস। এই সমাস শেখার লাস্টের দিন আবার হচ্ছে তুমি উচ্চারণ আর বানান এই দুইটা জিনিস প্র্যাকটিস করবা। তারপরের উইক মনে করো তুমি শিখছো হচ্ছে উপসর্গ, এই উইকের লাস্টের দিন মনে করো তুমি প্র্যাকটিস করবা হচ্ছে এই 3টা জিনিস যে তুমি আগে শিখছিলা, এই সবগুলো জিনিস প্র্যাকটিস করবা। এভাবে তুমি উইক ভাগ করে নিয়ে নিয়ে প্ল্যান যদি করো, তাহলে কিন্তু তোমার সাকসেসফুল হবার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমার নিয়ম কানুন মনে রাখাটা অনেক বেশি ইজি হবে। বারবার যখন তুমি রিড অ্যান্ড রিভিশন মেথডে পড়বা, আর মেথড, তখন কিন্তু তোমার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আসো, ফলো কোয়েশ্চেন প্যাটার্ন। বারবার নিয়ম কানুন মুখস্থ করবার কোনো দরকার নাই, বরং যখন তুমি কোয়েশ্চেন প্যাটার্ন ধরে ধরে পড়বা, মনে করো এই যে আমি উচ্চারণের কথা বললাম, উচ্চারণের প্রশ্ন কিভাবে আসে? উচ্চারণের প্রশ্ন আসে যে অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। তাহলে তোমাকে 5টা নিয়ম শিখতে হবে অধ্বনি উচ্চারণের, এটা শিখে নিলা। এখন এরপরে তো তুমি দেখতেছো যে বলতেছো যে আদ্য অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। তাহলে তুমি আদ্য অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম শিখো, তোমাকে সবগুলো নিয়ম শেখার দরকার নাই। এখন তারপর তুমি যে দেখতেছো যে বলতেছে যে উচ্চারণ লিখতে বলতেছে, শব্দের উচ্চারণ, তাহলে কিছু শব্দের উচ্চারণ তুমি প্র্যাকটিস করো। এভাবে এভাবে তুমি কোয়েশ্চেন প্যাটার্ন ধরে ধরে যখন প্র্যাকটিস করবা, কোয়েশ্চেন প্যাটার্ন ধরে যখন নিয়ম শিখবা, তখন ওই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি এজ দিবে, অনেক বেশি সাহায্য করবে। তারপরে দেখো এই যে নিয়ম পড়া প্র্যাকটিস করা, আচ্ছা এখানে আমি কথাটা ভুল লিখছি, নিয়ম পড়ার চেয়ে অনেক বেশি ভালো হচ্ছে প্র্যাকটিস করা। এই যে আমি বললাম যে নিয়ম পড়তেছো তুমি, এর চেয়ে যখন তুমি অ্যাপ্লাই করবো, আমি তোমাকে একটা জিনিস বলি, একটা নিয়ম আছে, আমি আমি বানানটা আগে লিখি, এই নিয়মটা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে অনেকবার পড়াই ফেলছি। আমি যত জায়গাতে যতবার পড়াইছি, কেউ আমাকে কখনো বলতে পারে না যে ভাইয়া আপনি এই নিয়মটা জানেন না, কারণ আমি কখনো কাউকে বুঝতেই দিই না যে এই নিয়মটা আমি জানি না। নিয়মটা হচ্ছে কলম। নিয়মটা হচ্ছে কলম। এই যে আমি আমি শুধু এই ওয়ার্ডটা মনে রাখছি, আমি নিয়ম মনে রাখি নাই, আমি মনে রাখছি ওয়ার্ড। এই যে এখন আমি বলছি না, নিয়ম পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা। তুমি প্র্যাকটিস মনে রাখবা, তুমি নিয়ম মনে রাখবে না। আমি মনে রাখছি প্র্যাকটিস। এই যে কলম, এই কলমের উচ্চারণ কিভাবে, এটার কলমের উচ্চারণ কি কলম নাকি কলম বলো তো? কলম নাকি কলম? দেখো আমি তোমাকে অপশন দিই, এটা এটা একটা উচ্চারণ, আর একটা উচ্চারণ হচ্ছে কলম। বলতো উচ্চারণ এটা না? এই যে এই উচ্চারণটা আমি জানি, এই উচ্চারণটা তাহলে কিভাবে হয়েছে আমি জানি, যে আদ্য অর পরে যদি আরেকটা অ থাকে, এই লয়ের সাথে একটা অ আছে না, তাহলে আদ্য অয়ের পরে যদি মধ্য অর সাথে একটা অ থাকে, তখন মধ্য অয়ের উচ্চারণ সংবৃত হয়, মানে ও এর মতো হয়। তাহলে আমি এটা মনে রাখছি নিয়মটা এইভাবে, আমি কলম দিয়ে উচ্চারণ মনে রাখছি, নিয়ম মনে রাখছি। মানে আমি উদাহরণ দিয়ে নিয়ম মনে রাখছি, আমি নিয়মের পরে উদাহরণ মুখস্থ করি নাই, বরং আমি উদাহরণটাই মনে রাখছি, নিয়ম আমার অটোমেটিক মনে থাকবে। এরকম মেথড, এরকম টেকনিক তুমি ইউজ করো, তোমার নিয়ম অনেক সহজে মনে থাকবে। তারপরে দেখো আরেকটা জিনিস, প্রায়োরিটাইজ প্রিভিয়াস কোয়েশ্চেন। তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো। এই যে এরকম ভাবে কলমে, এই কলমের ইয়াটা কিন্তু অনেকবার আসছে, এরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করো, তোমার নিয়ম কানুন মনে রাখা তোমার জন্য একদম ডাল ভাত হয়ে যাবে, যেটা একদম সোজা কথা বলে সহজ হয়ে যাবে। নিয়ম কানুন মনে রাখার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে প্র্যাকটিস করা, কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা, তাহলে কিন্তু তোমার এটা একদম সহজ হয়ে যাবে। এবং রিভিশনের জন্য তুমি শর্ট নোট বা চার্ট বানাও। কিভাবে বানাবা? মনে করো তুমি, যে আমি অধ্বনির উচ্চারণ দিয়ে আবার বলি, অধ্বনির উচ্চারণ 3টা ধরনের উচ্চারণ হতে পারে, আদ্য, মধ্য, মধ্য
আর অন্তঃ 3 ধরনের। তাহলে তুমি এরকম একটা চার্ট বানাও, চার্ট বানায় তুমি স্টিকি নোট দিয়ে তোমার টেবিলের সামনে টাঙায় রাখো। এটাকে একটা উদাহরণ লিখে রাখো, এখানে একটা উদাহরণ লিখো, এখানে একটা উদাহরণ লিখো। নিয়ম লিখতে হবে না তোমাকে। নানান ধরনের টেকনিক তুমি অ্যাপ্লাই করবা এভাবে। তুমি নিয়মের বদলে উদাহরণ লিখে রাখবা। যখনই তোমার প্রশ্ন আসবে তখন তোমার উদাহরণটা মাথায় আসবে, উদাহরণ থেকে তুমি নিয়মটা লিখে দিতে পারবা। এভাবে চার্ট লিখে রাখো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সব কিছু শেখার প্রেশার নিও না। তোমাকে যে সব কিছু শিখতে হবে, তোমাকে যে সব নিয়ম জানতে হবে, তোমাকে যে সব কিছু পারতে হবে, এই প্রেশারটাই তুমি নিও না। এই প্রেশারটা একটা খুব টক্সিক ভয়াবহ রকম প্রেশার। তোমাকে যতটুকু জানা দরকার ততটুকু আমরা প্রোভাইড করতেছি। তোমাকে যদি আরও জানার প্রয়োজন হয়, তুমি যদি লাস্ট মুহূর্তে এসে রিভিশন দিতে চাও, আমাদের সাথে এনরোল করে ফেলতে পারো মাত্র 1250 টাকায় ইবিআই রিভিশন প্রোগ্রামে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের সাথে জয়েন করতে পারো। এখন আসো সব কিছু শেখার প্রেশার তোমাদেরকে নিতে হবে না, যেটা বললাম। এবং লাস্ট আমি তোমাদেরকে একটা বোনাস পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষার হলে বর্ণনামূলক পার্ট লিখো প্রয়োগমূলকের বদলে। এটা কেন বলছি? পরীক্ষার হলে বর্ণনামূলক পার্ট কেমন? এটা যারা নিয়মকানুন মনে রাখতে হিমশিম খাও, যারা পারো না, আমি সবসময় রেকমেন্ড করি প্রয়োগমূলক লিখো। যারা পারতেছো, যে নিয়মকানুন সব জানো, মনে করো এই যে প্রয়োগমূলক পার্ট কোনটা, বর্ণনামূলক পার্ট কোনটা, শুনো। প্রয়োগমূলক পার্ট মনে করো এই যে তোমাকে বলতেছে যে আদ্য উচ্চারণের 5 নিয়ম লেখো, এটা হচ্ছে বর্ণনামূলক, বর্ণনা করতে বলতেছে। আর প্রয়োগ মনে করো তোমাকে 8টা শব্দ দিয়ে দিচ্ছে, এই 8টা শব্দের ভিতর থেকে তোমাকে 5টা শব্দের উচ্চারণ লিখতে বলছে, মানে নিয়ম কানুনগুলো তোমাকে প্রয়োগ করতে বলতেছে। ভাই যদি তুমি পারো, যদি তুমি নিয়ম কানুনগুলো জানো, তাহলে প্রয়োগমূলকটা লিখো। তাতে হবে কি, তোমাকে 5টা মার্কসের তো তোমাকে 5টা মার্কস অবশ্যই দিয়ে দিবে। কিন্তু যদি তুমি না পারো, তুমি নিয়মগুলো একটু মুখস্থ করে যাও, 5টা নিয়ম জানলেই হবে। কিন্তু যদি তুমি প্রয়োগমূলক লিখতে যাও, তোমাকে কিন্তু অনেকগুলা নিয়ম জানতে হবে। অনেক কোনটাতে তোমাকে অ্যাপ্লাই করা লাগবে তুমি কিন্তু জানবে না। পরীক্ষা হলে কোন প্রশ্ন আসবে, তোমাকে 10টা নিয়ম, 15টা নিয়ম, 20টা নিয়ম মনে রাখা লাগবে, সেখান থেকে 3-4টা অ্যাপ্লাই করা লাগবে। কিন্তু যখন তুমি এটা অল্প কয়েকটা নিয়ম জানবা, 5টা নিয়ম জেনে যাও, পরীক্ষা হলে বর্ণনামূলকটা লেখো, 5টা আসবে, 5টাই লিখে দিতে পারবা। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যাদের সামনে পরীক্ষা, সুন্দর মতো করে পরীক্ষা দাও, এবং যাদের নেক্সট বছর এবং তার পরের বছর পরীক্ষা, আমাদের সাথে জয়েন করতে পারো। তোমাদের সবার জন্যই অনেক অনেক শুভকামনা।